দুপুরবেলা ঘড়ি কাটায় যখন একটা থেকে দুটোর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন। কি সেই মাস্টার স্ট্রোক? সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে যেখানে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছে জুনিয়র ডক্টরসরা, ঠিক সেখানে পৌঁছে গেলেন স্বমহিমায়। আর ঠিক সেখান থেকেই আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী মাস্টার স্ট্রোক। যখন বিরোধী দলনেতারা বিভিন্ন সময় বলছেন যে তিনি ইগো দেখাচ্ছেন, তিনি অহংকারী, এবং 34-35 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন তাদের সঙ্গে একবার দেখা করার প্রয়োজনীয়তা পর্যন্ত বোধ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেখানেই ইতি টানলেন মুখ্যমন্ত্রী আজ ঠিক দুপুরবেলা 1টা থেকে 2টোর মাঝে। আর তারপরে সারাদিন দীর্ঘ টালবাহানা। জুনিয়র ডক্টরদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কখন হবে বললেন, বৈঠক হবে, কিন্তু কখন হবে আর ঠিক সেই বৈঠক কোথায় হবে? আমি অঞ্জন প্রশ্ন করেছিলাম ঠিক দুপুর 1টার সময়, আমাদের প্রতিনিধির থেকে জানার চেষ্টা করেছিলাম কোথায় বৈঠক হবে, স্বাস্থ্য ভবন নাকি নবান্ন। কারণ নবান্ন স্মৃতিচারণা করলে পরে আপনারা জানবেন গত পরশু দিন নবান্নর একেবারে সদর দরজা থেকে বেরিয়ে চলে এসেছিলেন জুনিয়র ডক্টররা। তার কারণ লাইভ স্ট্রিমিংয়ে না ছিল, তীব্র না ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেখানেই আজ আবারও একই রকমভাবে 5 দফা দাবি নিয়ে জুনিয়র ডক্টরসরা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কালীঘাটে। কিন্তু এই মুহূর্তে ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা 5। আর ঠিক এখনকার যে আপডেট রয়েছে সেই আপডেট অনুসারে কালীঘাটে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডক্টরসদের মাঝে। আর ঠিক সেখানে এতদিনের এত ঘন্টার হয়তো ইতি আসতে পারে, হয়তো ইতিবাচক কোনো ফল বেরিয়ে আসতে পারে, নজর থাকছে আমাদের। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ির কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বাড়তি কথা নয়, সরাসরি যে 5 দফা দাবির কথা বলছিলেন জুনিয়র ডক্টরস এবং তার সঙ্গে সঙ্গে দুপুরবেলায় দীর্ঘ টালবাহানা প্রেক্ষাপটে পর পাশাপাশি আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। প্রথম টেক্সট দেখুন। নবান্নে বৈঠকের আগে 4টে শর্ত জুনিয়র ডাক্তারদের। অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। পুরো বৈঠক লাইভ সম্প্রচার করতে হবে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং। তার সঙ্গে সঙ্গে শুধু 5 দফা দাবি দিয়েই আলোচনা করতে হবে, যে 5টি দাবির কথা বলেছেন জুনিয়র ডক্টরস। রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে বৈঠকে, এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে নবান্নে। আর ঠিক সেখানেও আপনাদের সামনে 4টি শর্ত জুনিয়র ডক্টরসদের দেখাচ্ছি, আপনাদের সামনে রাখছি সেই 4টি শর্ত। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখবো, আর ঠিক সেখানে যে 5 দফা দাবির কথা বারবার করে বলা হচ্ছে জুনিয়র ডক্টরসদের, সেই 5 দফা দাবি আপনাদের স্ক্রিনে দেখুন। তিলোত্তমা ধর্ষণ এবং খুনে দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। 2, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা। 3, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। 4, মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। 5, মেডিকেল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা। জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি আপনাদের টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 1, 2, 3, 4, 5 সাইমultaneously ক্রোনোলজিটা আপনারা দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন হয়তো ঠিক কি 5 দফা দাবির কথা বলছে এতদিন ধরে জুনিয়র ডক্টরসরা, যা গত পরশুদিন তীব্র না ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জায়গাতে, লাইভ স্ট্রিমিং। আর সেই লাইভ স্ট্রিমিং কি আজ হবে? এখন ঠিক কথা বলতে বলতে আপনাদের সামনে বিভিন্ন রকম তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ঘড়ি কাটায় 7:07, 2 মিনিট পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে, কালীঘাটে পৌঁছে গিয়েছেন জুনিয়র ডক্টরসরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। যা বলছিলাম আপনাদের, ঠিক দুপুর 1টার সময় যখন আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলি, তখন ঠিক সেই সময়তে একটা দ্বন্দ্ব ছিল, ধোঁয়াশা ছিল, স্বাস্থ্য ভবন নাকি নবান্ন। তার স্বাস্থ্যের, বিশেষ করে নিজের কর্মরত প্লেসে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তো স্বাস্থ্য ভবনে হতেই পারে বৈঠক। এবং তার সঙ্গে সঙ্গে নবান্ন, গত পরশুদিন নবান্ন বৈঠক হয়নি, নবান্নে বৈঠক হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডক্টরসদের। তাই আরও একটি দ্বন্দ্ব ছিল, নবান্নেও হতে পারে সেই বৈঠক। বৈঠকের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখন যেহেতু ঘড়ির কাটায় 7টা পেরিয়ে গিয়েছে, আর ঠিক বিকেল 5টা থেকেই হই হই রই রই কাণ্ড চলছে। কি সেই হই হই রই রই কাণ্ড? কালীঘাটে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডক্টরসদের বৈঠক হবে কালীঘাটে। কালীঘাটে কার বাড়ি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে। কালীঘাটে বৈঠক হবে জুনিয়র ডক্টরসদের সঙ্গে। আর ঠিক সেখান থেকেই আরও নতুন নতুন জল্পনা কল্পনার সূত্রপাত
বিরোধী শিবিরে নানান রকম প্রশ্ন উঠছে। কালীঘাটে বৈঠক কেন হচ্ছে? কালীঘাটে বৈঠকে লাইভ স্ট্রিমিং কি সত্যিই মেনে নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সত্যিই কি লাইভ স্ট্রিমিং শেষ পর্যায়ে হবে? কিন্তু ঠিক এই জায়গাতে কালীঘাটে পৌঁছানোর ঠিক আগে জুনিয়র ডক্টরসরা তীব্র হুঁশিয়ারি দিচ্ছিলেন, এতক্ষণ ধরে বার্তা দিচ্ছিলেন। তারা বলছিলেন একাধারে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক ভূমিকা পালন করছেন সরাসরি ধর্ণা মঞ্চে এসে, অন্যদিকে তাদের 5 দফা দাবি থেকে তারা একেবারেই সরতে রাজি নয়, অনড় থাকছেন জুনিয়র ডক্টরস। আর ঠিক সেখানে জুনিয়র ডক্টরসরা কি বার্তা দিয়েছে, কি বক্তব্য পেশ করেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, রাখবো আপনাদের সামনে, দেখুন। আমরা একটু আগে প্রেস বিবৃতিতে জানালাম যে আমরা একটি মেল পাঠিয়েছি। সেই মেলের মাধ্যমে আমরা কি বলতে চাইছি, যে আজকে যে সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন, যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে 5 দফা দাবি, যে ন্যায় বিচারের দাবি, তা অত্যন্ত ন্যায্য, সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি ওখানে এসেছেন। উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি, গত 35 দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য, তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো। আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত, এবং তাতে আমাদের 5টা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন, আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই। আমরা আমাদের 5 দফা দাবি, যে 5 দফা দাবি নিয়ে আমরা লড়ছি, সেই 5 দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, ন্যায় বিচারের দাবি, সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই, এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে। এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যারা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা এন্ডিং দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা আমাদের 5 দফা দাবি, যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব। কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি, ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে, আমরা জুনিয়র ডাক্তার, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি, এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যেটা উনি প্রমাণ করতে চাইছেন, যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি, আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচল অবস্থা। আমরা ওখানে যেতে চাই এবং এই 5টা একদম ন্যায়সঙ্গত যে দাবি, সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি কি হয়। আপনারা কতজন যাচ্ছেন? আমরা আগের দিন যে কজন নবান্নে গিয়েছিলাম তারাই যাচ্ছি। আমরা আগের দিন যেরকম ভাবে আমরা 30 থেকে 35 জনের যে দল গিয়েছিলাম, আমরা সবাই যাব, আমরা সবাই যাব। ওখানে গিয়ে আমরা বলবো যে স্বচ্ছতার দাবি মানে উনি কি বুঝছেন। Justice!
বুঝতেই পারছেন কার্যত জুনিয়র ডক্টরসরা যে একেবারে বিষয়টিকে সহজভাবে দেখছে না তা একেবারে প্রুভেন। তার কারণ যেভাবে তিনি বার্তা দিচ্ছিলেন এক জুনিয়র ডক্টরসদের মধ্যে থেকে একজন, তিনি যেভাবে বার্তাগুলো প্রেরণ করছেন, একটি বিষয় অত্যন্ত পরিষ্কার যে তারা আলোচনা তো চাইছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা কিন্তু আন্দোলন থেকে সরছে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভীষণ তাৎপর্যপূর্ণভাবে এই যাবতীয় বিষয়গুলোকে, এত জলঘোলা পরিস্থিতির মাঝে এই যাবতীয় একেবারে আউট অফ কন্ট্রোল সিচুয়েশনকে একটু শিথিল করার চেষ্টা করেছেন বই কি, কিন্তু শিথিল হলো কি, থিতু হলো কি একটু হলেও সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি এমার্জেন্সির এগেনস্টে, এমার্জেন্সি কোনো সিচুয়েশনের এগেনস্টে। তিনি বারবার কথা প্রসঙ্গে একটি বিষয় টেনে এনেছেন, ইউপির কথা। এর আগেও নবান্নের বৈঠকের সময়তেও, নবান্নে যখন তিনি বৈঠক করছিলেন, যখন জুনিয়র ডক্টরসরা একেবারেই লাইভ স্ট্রিমিং না করলে তারা আলোচনায় আসবে না, একথা যখন একেবারে স্টেবল করার চেষ্টা করলেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইউপির কথা। উত্তরপ্রদেশে ফেব্রুয়ারি মাস থেকে এক প্রকার অচলাবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল, তার কারণ সেখানে কোনো আন্দোলন, সেখানে কোনো বিক্ষোভ প্রদর্শন করতে দেওয়া হচ্ছিল না, ব্যান করে দেওয়া হয়েছিল, কার্যত ব্যান করে দেওয়া হয়েছিল। এই শব্দটি কোট আনকোট ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক ভূমিকা পালন করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক এবং সহমর্মী, সহসাথী কাদের, যারা আন্দোলন করছেন। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রেক্ষাপটে এই শব্দগুলো ব্যবহার করেছেন। 28-এর মঞ্চ হিস্ট্রি আপনাদের মনে থাকবে, সেখানেও বারবার তিনি বলেছিলেন তিনি হচ্ছেন প্রোডাক্ট অফ আন্দোলন, অর্থাৎ এই প্রোটেস্টের, এই যাবতীয় ডেমনস্ট্রেশনের তিনি প্রোডাক্ট, অর্থাৎ আন্দোলনের একটি জায়গা তৈরি করতে পারেন তিনি। আন্দোলনটা বোঝেন, আন্দোলন সম্বন্ধে তার বেসিক নয় ভালোভাবে ধারণা রয়েছে। আর ঠিক সেখানে এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হওয়া অত্যন্ত দরকারি। আমার এক পাশে আপনারা দেখতেই পাচ্ছেন আজ যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি আপনারা একাধারে দেখতে পাচ্ছেন। অন্যদিকে আমরা আলোচনা প্রসঙ্গও আসবো, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনলাইনে তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো। তার আগে পরিচয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সন্তোষ কুমার বেসরা, হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট কনসালটেন্ট, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর অনুরাধা মৈত্র, মেডিকেল অফিসার অফ মালতীপুর রুরাল হসপিটাল, এবং তার সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর রমেশ কিস্কু, সুপারিনটেন্ডেন্ট এসবি দে টিবি স্যানিটোরিয়াম। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় এক কথা গঞ্জনের এই শোতে। আজ মূলত অনুরাধা ম্যামকে প্রথম প্রশ্নটা করব। ম্যাম, একাধারে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, আজও ধর্ণা মঞ্চে তিনি প্রবেশ করলেন এবং তিনি সরাসরি ইউপির এক্সাম্পল আনলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন তিনি সহমর্মী, তিনি সহসাথী, এবং আজ অদ্ভুতভাবে তিনি কোনো রকম নবান্নেও ডাকলেন না, স্বাস্থ্য ভবনেও ডাকলেন না, সরাসরি ডেকে ডাকলেন কালীঘাটে। আপনার মন্তব্য? প্রথমেই আমি জানাই যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যে আজ জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে যে উনি এসেছেন, এবং সেটা সত্যি সাধুবাদ জানানোর মতোই একটা ব্যাপার। কিন্তু তার সাথে আমরা দেখতে পেয়েছি যে উনি যতক্ষণ ওখানে ছিলেন শুধু উনিই বলে গেছেন, এবং আফটার দ্যাট পরে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি ইমেল জানানো হয় যে ওনারা আলোচনা করতে রাজি আছেন। কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয় কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো আলোচনা না করে উনি ডাকলেন কালীঘাটে, যেটা কিন্তু একটা পুরোপুরি একটা পার্টি অফিস। তো এটা মানে আমাদের আমাদের অনেককে ভাবিয়েছে যে এটা এরকম কেন হলো এই জিনিসটা। তো এটা সরকারি একটা। অনুরাধা ম্যাম, আপনি যদি খুব ভালো করে মাইনুটলি আজ শুনে থাকেন, যখন তিনি পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে তিনি একটি পার্টি থেকেও বিলং করেন। এই শব্দটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, সেটা বলেছেন, কিন্তু উনি আবার এটাও বলেছিলেন যে আমি দিদির মতো এসেছি এখানে, আমি চাই এই অচল অবস্থা খুব দ্রুত কেটে উঠে সমগ্র রাজ্য যাতে সার্বিকভাবে আবার একই রকম ভালো রকম পরিস্থিতিতে ফিরে আসুক, সেরকম উনি বলেছিলেন। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কালীঘাটে উনি ডাকলেন তো এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। ফলে কি হবে ব্যাপারটা বলুন তো, পরবর্তীকালে যা ডিসিশন নেওয়া হবে না
কখনোই এই কথাটা তার পরিপ্রেক্ষিতে বলা যাবে না, সেটা একটা অফিসিয়াল ডিসিশন এবং এটা অফিসে বসে নেওয়া, কারণ কালীঘাট কখনোই কোনো অফিসিয়াল জায়গা নয়। তো কিন্তু মানে এটা আপনারা সন্দেহ করছেন? হ্যাঁ, একদম একদম একদম। তবে জুনিয়র ডাক্তারদের যাওয়া উচিত, ঠিক আছে, তারা গেছেন, ভালো করেছেন। দেখা যাচ্ছে পরবর্তী, আমরা হোপ ফর দ্য বেস্ট, বেটার কিছু আলোচনাই হয়তো উঠে আসবে। হোপ ফর দ্য বেস্ট। একেবারে এখন ঠিক ঘড়ি কাটা 7:19 এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে দর্শকদের উদ্দেশ্যে এবং প্যানেলিস্ট যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, এই মুহূর্তে কালীঘাটে পৌঁছে গিয়েছেন 30 জনের প্রতিনিধি দল, পৌঁছে গিয়েছেন জুনিয়র ডক্টরসদের থেকে, এবং তারা এই বিষয় নিয়ে হয়তো সদর্থক ভূমিকা কিছু একটা আশাতে, ইতিবাচক কিছু আশাতেই হয়তো বৈঠকে যাবেন। আর ঠিক সেই জায়গাতে আমি চলে যাব এখন রমেশ বাবুর কাছে। পুরো বিষয়টি আজ দুপুর ঠিক 1টা থেকে 2টোর মাঝে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ধর্ণা মঞ্চে, এবং তারপরে আজ না স্বাস্থ্য ভবন না নবান্ন কোনো জায়গাতে না ডেকে সরাসরি কালীঘাটে ডাকা হলো। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি ম্যাডাম যেটা বললেন সেটার কথা ধরেই বলছি, যদি আজকে কোনো রেজুলেশন হয়েও থাকে কালীঘাটে, যেহেতু এটা কোনো অফিস নয়, ন্যাচারালি এটাকে অফিস হিসাবে আমরা এই রেজুলেশনটাকে আমরা ভবিষ্যতে খুব এস্টাবলিশ করতে পারবো না। আমাদের অবশ্যই ওয়ার্কিং ডেজের মধ্যে, এবং এই মিটিংটা অবশ্যই যদিও এমার্জেন্সিতে যে কোনো সময় করা যায়, সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো স্বাস্থ্য ভবন কিংবা এটা যদি আমাদের নবান্নের মধ্যে মিটিংটা হতো সবচেয়ে ভালো হতো। বুঝতে পেরেছি। অর্থাৎ দর্শকরা যারা যারা এই মুমেন্টে দেখছেন, আমি জানি না মতবিরোধ থাকতে পারে, অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি বৈঠকটা হবে এমনটাই সবাই আশা করছে। এবং তার সঙ্গে সঙ্গে 30-35 দিন ধরে প্রত্যেকটি জুনিয়র ডাক্তার, যারা শুধু জুনিয়র ডাক্তার বলা ভুল, দেশের প্রত্যেকে যে জাস্টিসের কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস বলছে, 3টি শব্দের একটি লাইন ব্যবহার করছে, এবং তার সঙ্গে সঙ্গে জাস্টিস ফর আর জি কর বলছে। আমি জানি না তাৎপর্যপূর্ণ কিছু বেরিয়ে আসবে কিনা, ইতিবাচক কিছু বেরিয়ে আসবে কিনা, কিন্তু এই মুমেন্টে ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেই সেই বক্তব্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে রাখছি, দেখুন। রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব, এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আর.জি. কর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব, এবং আপনাদের আমি বলতে পারি, বাদবাকি আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন, এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি। আমি সরাসরি অনুরাধা ম্যামের কাছে যাবো। ম্যাম,
ডার্ক সাইকোলজি বলে একটি বিষয়, আপনি ডাক্তার, আপনি নিশ্চয়ই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। আমার যদি কোনো জায়গায় ভুল হয় আপনি ধরিয়ে দেবেন। ডার্ক সাইকোলজি বলে একটি বিষয় হয় এবং সেখানে একটি পার্ট হয় রিভার্স সাইকোলজি, যদি আমি খুব ভুল না বলে থাকি। সেখানে বলা হয় এরকমভাবে যে কোনো একটি ব্যক্তি যদি কাউকে ম্যানুপুলেট করতে চায় তাহলে তার ঠিক অপোজিট কথা বলেন। অর্থাৎ যদি কোনো একটি বাচ্চাকে বলা হয় যে তিনি আগুন ছোবে না, তাহলে সেই বাচ্চাটি আগুনটা বেশি করে ছুতে চায় এবং সেক্ষেত্রে যদি তাকে আগুনটা ধরতে দেওয়া যায় তাহলে একবার ছ্যাঁকা খেলে সেখান থেকে সে ফিরে চলে আসে। রিভার্স সাইকোলজির একটি এক্সাম্পল, যদি আমি ভুল বলে থাকি আপনি ধরিয়ে দেবেন। আর ঠিক সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, বারবার করে বললেন কথাটি, যে তিনি কোনো অ্যাকশন নেবেন না, তিনি কোনো অ্যাকশন নেবেন না, ইউপির পুলিশ নই। অর্থাৎ এখানেও কি রিভার্স সাইকোলজি কাজ করছে অনুরাধা ম্যাম? হ্যাঁ, উনি বলছেন উনি কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন নেবেন না, মানে রিভার্স সাইকোলজি, মানে এটা প্রচ্ছন্ন একটা হুমকিও বলা চলে। উনি বারবার করে এটা মনে করে দিচ্ছেন যে আমরা কোনো রকম স্টেপ নিব না, আমরা কোনো রকম অ্যাকশন নিব না। তার মানে উনি কি বলতে চাইছেন, মানে ডক্টররা যে এই আন্দোলন করছে তার সেটা কি মানে অনর্থ, মানে কোনো রকম অন্যায় কাজ করছেন? তারা তো তারা এই আন্দোলনটা করছে প্রথম থেকে বিচার এবং বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য, এবং তাদের কোনো আন্দোলনে কোনো রকম আমি আজ অব্দি কোনো রকম হিংসাত্মক কোনো রকম ঘটনা আমি দেখিনি। আমরা কেউই দেখতে পাইনি। মানে ওরা ভীষণ শান্তিপূর্ণভাবে ওরা অবস্থান করছে এবং শান্তিপূর্ণভাবে ওরা আন্দোলন করছে। এবং আপনারা দেখতেই পাবেন কালকে কলকাতায় ভীষণ মুষলধারে বৃষ্টি, যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু আন্দোলন কন্টিনিউয়াসলি করছে। আপনারা একবার এরকম বৃষ্টির মধ্যে ভাবার আগে 10বার ভাববো। ওরা কিন্তু তারপরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারপরেও আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি উনি যখন বলছেন, উনি কিন্তু বলেছেন যে উনি আন্দোলনকারীদের জন্য কুর্নিশ জানায়। তো কুর্নিশ যখন জানাচ্ছেন, তার মানে উনি যখন এসছেন নবান্ন থেকে, উনি যখন সরাসরি ডাক্তারদের আন্দোলনে এসছেন, তার মানে কিছু তো বোঝা যাচ্ছে যে আন্দোলনটা মানে এমনি আন্দোলনে যথার্থ একটা, মানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা আন্দোলনের মধ্যে আছে, যেই দাবিতে জুনিয়র ডাক্তাররা অনড়, যে 5 দফা দাবিতে, সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি প্রশাসনে আছেন, উনি একটু চাইবেন যে ব্যাপারটা হ্যান্ডেল করাটা ভালো করে হ্যান্ডেল করার কথা। কিন্তু ঠিক আছে, উনি হ্যান্ডেল করছেন, সবই ঠিক আছে, বাট এইভাবে যে হুমকি দিচ্ছেন উনি, যে আমি করবো না, মানে এটা একটা কাইন্ড অফ প্রচ্ছন্ন হুমকি। আমার মনে হয়েছে যে আমরা কোনো অ্যাকশন নিব না। তো যদি উনি না নিতেন, কালকে অনেকগুলো আমরা দেখলাম, অনেক সিসিটিভি উনি লাগিয়েছেন, যেখানে স্বাস্থ্য ভবন চত্বরে অনেক সিসিটিভি উনি লাগিয়েছেন। তার ঠিক কারণ আমরা বুঝতে পারলাম না কেন করেছেন। তবে দেখা যাক কি হয়। আমি এখনো আশাবাদী আছি, হয়তো উনি বুঝবেন ডাক্তারদের দাবি কি, হয়তো উনি 5 দফা দাবি মানবেন, এই আশাবাদী। হয়তো ওনার হাত ধরেই অচল অবস্থা খুব শীঘ্রই কাটবে। সবকিছুতেই আমরা পজিটিভ আশাবাদী আছি ডাক্তাররা। বেশ, আমি রমেশবাবুর কাছে আসবো। আচ্ছা, ম্যাডাম বললেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীরা আন্দোলন করছেন, অর্থাৎ ভয় ছোঁয়াচের মতো সাহসও ছোঁয়াচে হয়ে গিয়েছে। আর ঠিক সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রোগী কল্যাণ সমিতির বিষয়ে কথা বলছেন, যেভাবে তিনি ডিস্টিংগুইশ করছেন এবং যেভাবে স্ট্রাকচার নিয়ে আসার চেষ্টা করছেন, আপনি কি মনে করেন যে এইভাবে হলে পরে আর কোনো সমস্যা হবে না, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেপ রোগী কল্যাণ সমিতির উপর বেস করে আপনি কি মনে করছেন, কিভাবে দেখছেন? এই মুহূর্তে আমরা যতটা দেখতে পাচ্ছি, যে আমরা সবচেয়ে প্রথম যেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যেখানে গেছিলেন, সেটা হচ্ছে আমাদের অবশ্যই লালবাজার অভিযান। লালবাজার অভিযানে গিয়ে আমরা যেটা আশা করেছিলাম, আমরা যে প্রত্যাশা করেছিলাম, ডাক্তাররা কোনো সময় সন্ত্রাসবাদী নয়, কিংবা ডাক্তারি স্টুডেন্টরা কোনো সময় ওখানে গিয়ে বিশাল বিশৃঙ্খলা তৈরি করবে, এরকম ভাবার কোনো কারণ কিন্তু আমাদের কারো কাছে প্রত্যাশিত নয়। কিন্তু তারপরেও আমরা যখন লালবাজার অভিযান আমাদের যখন জুনিয়র ডাক্তাররা গেলেন, তারপর থেকে যে সিনারিটা আমরা দেখেছিলাম, তাতে যে পরিমাণ 9 ফুটের উপর প্রাচীর তোলা হয়েছিল এবং জল কামান থেকে শুরু করে কার্যত দুর্গ ছিল, ওটা কার্যত দুর্গ ছিল। ঠিক, তো যেভাবে মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছিল, তাতে এই মুহূর্তে বিশ্বাসের জায়গাটা কতখানি আছে এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। এবং বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি। বেশ কিছু কথা, যেমন আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি মৃতার যে অভয়ের যে মা কিংবা বাবা, পরিবারকে অলরেডি মিথ্যাবাদী বলে একটা ইয়ে করার চেষ্টা করা হচ্ছে। এবং এক্ষেত্রেও
যে এই যে আমরা ক্যালকাটা ইয়েতে লালবাজার অভিযানে গিয়ে যেটুকু আমরা ব্যবহার পেয়েছি, তাতে এই মুহূর্তে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ কিছু নয়। এটা হচ্ছে একটা খুন হয়েছে, খুনের সাথে কিছু ব্যক্তি জড়িত আছে, কয়েকজনকে সন্দেহ করা যাচ্ছে। এই সন্দেহের যে জায়গাটা, আইনের জায়গাটায় কোনো রকম ভাবে আমার মনে হয় না বিশ্বাস এবং অবিশ্বাসের কোনো জায়গা থাকা উচিত। বেশ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আগামী আধা ঘন্টায়, আরও বেশি আলোচনা হবে, আরও ডিটেইল আলোচনা করবার চেষ্টা করব। কালীঘাটের ছবি আপনাদের সামনে রাখবো, কালীঘাটে বৈঠকের যদি লাইভ স্ট্রিমিং সম্ভব হয়, যদি সত্যি লাইভ স্ট্রিমিং পারমিশন পাওয়া যায়, তাহলে সেই ছবিও আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলতেই হচ্ছে, তার কারণ 34-35 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরাসরি ধর্ণামঞ্চে এলেন এবং সূত্র মারফত যা জানা যাচ্ছে তার আসবার কোনো কথা ছিল না, তিনি হঠাৎই এই প্ল্যান করেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি, আপনারা দেখেছেন সেই স্ট্রিমিং, ট্রাইব টিভি বাংলা প্রথম ব্রেক করেছে। আমি ঠিক এই জায়গাতে চলে যাব সরাসরি অনুরাধা ম্যামের কাছে। ম্যাম, লাইভ স্ট্রিমিং যদি আজও না হয় তাহলে কি হতে পারে? তাহলে কি আপনারা আজও বৈঠকে থাকবেন না? ম্যাম, আপনার সাউন্ড আসছে না। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমাদের জুনিয়র ডক্টরদের পক্ষ থেকে যে ইমেলটি করা হয়েছিল তাতে প্রশ্ন রাখা ছিল, কিন্তু আমাদের একটা ট্রান্সপারেন্সি চাই। তো ট্রান্সপারেন্সি অর্থাৎ সেটা কিন্তু অনলাইন স্ট্রিমিং বা লাইভ স্ট্রিমিং এর কথাই বলা হয়েছে। তো দেখুন, লাইভ স্ট্রিমিং ছাড়া তো মানে আমি বলবো যে কোনো রকম অডিও, এটা আমার কথা নেই, এটা মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে মন্ত্রণালয়ের কথা, যে এখনকার দেখা যায় যে ভিডিওতে অনেক কিছু এআই এর মাধ্যমে ভিডিও বিকৃত করা হয় এবং ভিডিও এডিট করা হয়। তো হতেই তো পারে আমাদের ক্ষেত্রে যদি এই লাইভ স্ট্রিমিং ছাড়া যদি কোনো রকম ভিডিও করা হয়, তাহলে সেক্ষেত্রে ট্রান্সপারেন্সির অভাব হতে পারে, এটা হতেই পারে। তো আর এবং আমার এটা মনে হয় যে জুনিয়র ডক্টররা গেছেন, খুব ভালো কথা। তবে লাইভ স্ট্রিমিং ছাড়া যদি একটা নন অফিসিয়াল একটা প্লেসে, স্পেশালি কালীঘাটে একটা পার্টি অফিসে যদি এই মিটিংটা হয়, আমার মনে হয় একটু হলেও, যদি ওরা রাজি হয়, তাহলে আমার মনে হয় একটু হলেও পাবলিক সাপোর্ট কিন্তু একটু হলেও কিন্তু কম হবে। মানে আমি যদি এটা সম্পূর্ণ আমার মত, আমার মনে হয় যে এটা একটা, যেহেতু আমাদের জনগণ, বিপুল পরিমাণে জনগণ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে, জাস্ট বিকজ এই ট্রান্সপারেন্সি, যারা জুনিয়র ডক্টর ট্রান্সপারেন্সি জিনিসটা চাইছেন। তো উইদাউট লাইভ স্ট্রিমিং যদি পুরোপুরি মিটিংটা করা হয়, তো কিছু প্রশ্ন থেকেই যাবে এক্ষেত্রে। বেশ, আমি রমেশ বাবুর কাছে চলে যাব।
লাইভ স্ট্রিমিং একটি ফ্যাক্টর তো বটেই, আর ঠিক সেই জায়গাতে বারবার করে অনুরাধা ম্যাম যে জায়গাটাকে ডিনোট করতে চাইছেন যে কালীঘাট একটি আনঅফিসিয়াল প্লেস, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যদি নবান্নে রাখতেন বা স্বাস্থ্য ভবনে রাখতেন তাহলে বিষয়টি একটু অন্যরকম হতো বা অফিসিয়ালি হতো, আর ঠিক কালীঘাটের জায়গাটি আনঅফিসিয়ালি হচ্ছে, বেশ ভালো কথা। এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবন একটি বড় ফ্যাক্টর যেখানে অবস্থান বিক্ষোভ আপনারা চালাচ্ছিলেন, আর ঠিক সেখানেই সিপিআইএম এর পক্ষ থেকে কলতান দাশগুপ্তকে আজ অ্যারেস্ট করা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানবেন। সেখানেও কোনো রকম ষড়যন্ত্রের একটি নজির পাওয়া যেতে পারে এমনটা আন্দাজ করছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কুণাল ঘোষ ইতিমধ্যে টুইটও করেছেন, আর ঠিক সেখানে আপনারা কি সেরকম কিছু বুঝতে পারছেন যে আপনারাও ধীরে ধীরে কোনো পলিটিক্যাল পার্টির প্রভোকেশনের মধ্যে চলে আসছেন না চাইতেও, এরকম কি মনে হচ্ছে? যে কোনো আন্দোলন যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে অটোমেটিক প্রথমে আমরা যতই বলি না কেন নন পলিটিক্যাল কনসেপ্ট থাকে, কিন্তু আলটিমেট একটা সময় পর বায়াসনেস চলে আসে। যদি সেই বায়াসনেস যদি এমনিও যদি মানে নাও থাকে, যেমন তর্কের ক্ষেত্রে আমি বলছি, আমরা যে স্বাস্থ্য ভবনের যে জায়গাটায় আমরা মিটিং এই মুহূর্তে যে জায়গাটায় ধর্ণা মঞ্চ করা হয়েছে তার জাস্ট পাশেই হচ্ছে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস, এবং যেহেতু ভারতীয় জনতার পার্টি অফিস সেক্ষেত্রে আর 5টি লোকের বাড়িকে ব্যবহার করার মতো, বিশেষ করে মহিলাদের, বিশেষ করে আমাদের যারা জুনিয়র ডাক্তাররা আছে তাদের টয়লেট হিসাবে, সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিও সেটাকে না করতে পারবে না তাদের নিজেদের জায়গা থেকে। একই রকম ভাবে যারা ধর্ণা করছে, ধর্ণা মঞ্চে যারা আছে তাদের পক্ষেও সহজলভ্য যে টয়লেট সেটাকে অ্যাভয়েড করাতেও মুশকিল হবে। এখন এই সমস্ত ঘটনাগুলোকে যদি আমরা মোটামুটি দেখি তাহলে সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে এটা পলিটিক্যালি একটা বায়াস চলে আসছে। আবার এটাও ঠিক যে যারা যে সমস্ত নেতৃত্ব, এই নেতৃত্ব কিন্তু কোনো গ্রাম থেকে এমনি ছোটখাটো মানে অশিক্ষিত কোনো দল নয়, এটা হচ্ছে পুরোপুরি ভাবে মেডিকেল ফ্যাকাল্টি যারা হচ্ছে জয়েন্ট বা নিট দিয়ে পাস করে এখানে এসছে, তাদেরও যত সহজে আমরা আর 5টা লোকের মতো আমরা বলতে পারি যে পলিটিক্যালি বায়াস করা যাবে, এত সহজও নয় যে তাদের যে কোনো পলিটিক্যাল পার্টি সামান্য কিছু একটা দেওয়ার বিনিময়ে তাদের কিনে নেবে, এটাও অত তাড়াতাড়ি সহজ সম্ভব নয়। রমেশবাবু, আপনার প্রত্যেকটি কথা বুঝলাম, কিন্তু কিছু জায়গাতে আমি একটু অসহমত, সরি কিছু মনে করবেন না, বাট আমি একটু জায়গায় কিছু ডিনোট করতে চাই। আমার প্রশ্ন, আপনি বলছেন কোনো অশিক্ষিত নয়, কিংবা আপনি বলছেন সবাই নিট ক্রস করে এসছে, খুব ভালো কথা, কিন্তু একই সঙ্গে আপনারা এটাও বলছেন যে স্বাস্থ্য ভবনে দিনের পর দিন, এর আগে কিছুদিন আগে আমি ব্রেক করেছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, রীতিমতো অদ্ভুতভাবে মার্কস দেওয়া হচ্ছে, কোনো জায়গাতে 8-এর জায়গায় 5 দেওয়া হয়েছে, 5-এর জায়গায় 8 দেওয়া হয়েছে। সেই সব স্টুডেন্টসরা যে এই আন্দোলনের মধ্যে ঢুকে যায়নি, এটা কি আপনি বলতে পারেন সিওরিটি দিয়ে যে সেখানে এমন কোনো স্টুডেন্টস নেই যেই স্টুডেন্টস সত্যি সত্যি নিট ক্রস করে সুন্দরভাবে এক্সাম দিয়ে সেখানে পৌঁছেছে? এমনও তো হতে পারে যে কেউ কেউ স্রোতে গা ভাসাচ্ছে। এটা স্বাভাবিক, কারণ ওখানে যে পরিমাণ ভিড় আছে কমসে কম অন্তত 1 থেকে 1,500 এবং কোনো সময় 5,000 উপর মিনিমাম ভিড় চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই ভিড়ের মাথায় যে কোনো মুহূর্তে যে কোনো পলিটিক্যাল লোক, শুধু নট অনলি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্টুডেন্টের কথা বলা হচ্ছে না, যারা আতঙ্কবাদী ক্রিমিনাল থেকে শুরু করে সবকিছুই এখানে আসার একটা সম্ভাবনা থাকতেই পারে, এটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। এবং যতদূর সম্ভব এটাকে মাথায় রেখেই আমরা যে সিসি ক্যামেরার নিরাপত্তা এবং এই মুহূর্তে কুণাল ঘোষের বিশেষ করে এই অডিও ক্লিপ প্রচারের পর থেকে এই ব্যাপারটাতে আমরা অনেক বেশি সতর্ক, এবং আমরা সবার ক্ষেত্রে, এটা প্রশাসনের ক্ষেত্রেও যেমন সতর্ক হওয়া দরকার, আমাদের জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও এটা মানে খুবই সতর্কতা দরকার আছে। বেশ, ঠিক আছে, আপনাদের সঙ্গে আরো বিষয়ে কিছু আলোচনা করব, কিন্তু এই মোমেন্টে দর্শকদের জন্য একেবারে কালীঘাট থেকে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রিমিক, এই মুহূর্তে ঘড়ি কাটা 7:38, কি আপডেট রয়েছে? দীর্ঘ বৈঠক হওয়ার একটা পরিকল্পনা করছেন জুনিয়র ডক্টরসরা এবং 5 দফা দাবির কথা বলছেন জুনিয়র ডক্টরসরা, ঠিক এই মোমেন্টের কি আপডেট রয়েছে রিমিক? লাইভ স্ট্রিমিং হবে না, তাই তারা ফিরে এসেছেন আজকে। একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু বৈঠক কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। 6:45 নাগাদ কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে 32 জনের প্রতিনিধি দল তারা কিন্তু পৌঁছলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে, এবং তারা তোমাকে দেখাবো এই যে সামনের রাস্তা, এই গার্ডালিংয়ের পরে এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন, সেখানে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে। প্রায় সন্ধ্যে 7টা থেকে সেই বৈঠক শুরু হয়েছে, এবং যেটা পরিষ্কার, যেটা বাসে ওঠার আগে স্বাস্থ্য ভবন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা যেটা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তাদের যে 5 দফা যে দাবি রয়েছে সেই দাবি নিয়েই তারা আলোচনা করবেন। সেই 5 দফার দাবি থেকে তারা কিন্তু একদম সরছেন না, এবং তারা মুখ্যমন্ত্রী যেহেতু যে সৌজন্যতা দেখিয়েছেন যে আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে সকাল যে ধর্ণা মঞ্চ সেখানে পৌঁছে যান হঠাৎই এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী নয়, আমি বড় দিদি হিসেবে এসেছি অনুরোধ করতে, এটাই আমার শেষ চেষ্টা আপনাদের কাছে, শেষ আবেদন যে অচলাবস্থা চলছে গত কয়েকদিন
এজেন্ডা ছিল যে লাইভ স্ট্রিমিং ছাড়া তারা বৈঠক করবেন না, যে কারণের জন্য নবান্নের সভাঘর থেকেও তারা ফিরে গিয়েছিলেন গত পরশু। আর ঠিক সেখানে এখন তুমি বলছো বৈঠক চলছে, লাইভ স্ট্রিমিং কি তাহলে হবে না, বা লাইভ স্ট্রিমিং কি হবে না বা হচ্ছে না, এরকম কোনো জায়গা তৈরি হয়েছে? একদমই দেখো, যেহেতু লাইভ স্ট্রিমিং যে সেই জায়গা থেকে কিছুটা নমনীয় হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আমরা দেখেছি দুদিন আগে যে নবান্নে যে বৈঠক সেখানে তারা পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু যেহেতু তারা তাদের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা, এবং মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন এবং মুখ্য সচিবও জানিয়েছিলেন, যেহেতু বিষয়টা সাবজুডিস রয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি চলছে, মামলা চলছে এবং সিবিআই তদন্ত করছে, সেই কারণে লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে, সেই জন্য লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। কিন্তু আন্দোলনকারী চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু তাদের যে দাবি লাইভ স্ট্রিমিংয়ে তাতে অনড় থাকার জন্য কিন্তু সেই বৈঠক কিন্তু ভেস্তে যায়, এবং মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাই তিনি বেরিয়ে যান 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পর নবান্ন থেকে, এবং তারপরে আন্দোলনকারী চিকিৎসকরাও নবান্নের তলা থেকে তারা কিন্তু ফিরে আসে। কিন্তু আজকে যখন মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে পৌঁছন সকালবেলা, তখন যে সৌজন্যতা মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন সেই সৌজন্যতার খাতিরেই কিন্তু আজকে জুনিয়র চিকিৎসকরা তারা কিছুটা নমনীয় হয়েছে। তারা কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে তারা যে কথাটা বলেছে লাইভ স্ট্রিমিং সংবিধানে ব্যবহার না করে স্বাস্থ্য ভবন থেকে বাসস্থান আগে থেকে সাংবাদিক পরিষ্কার জানিয়েছেন, পরিষ্কার জানিয়ে লাইভ স্ট্রিমিংয়ের কথাটা লাইভ স্ট্রিমিংয়ের কথাটা উচ্চারণ না করে তারা বলছেন যে বৈঠকে তারা যে দিচ্ছেন বা এই মুহূর্তে যে বৈঠক চলছে মুখ্যমন্ত্রীর বাসভবনে সেটা স্বচ্ছতার সঙ্গে সেই বৈঠক সেই স্বচ্ছতার দাবি বারবার তারা করেছেন। তবে যে মেল করা হয়েছিল তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে সচিব যে মেল করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের যে 15 জন প্রতিনিধি নিয়ে আসতে হবে, তারপরেও কিন্তু তারা জানিয়েছিলেন যে আগের দিন নবান্নে যে তাদের 32 জনের প্রতিনিধি দল গিয়েছিল সেই 32 জনই তারা আসবেন। এই মুহূর্তে কিন্তু 32 জনই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লাইভ স্ট্রিমিং সেই লাইভ স্ট্রিমিং হচ্ছে না বলেই যেটা জানা যাচ্ছে। তবে বারবার যে কথাটা বলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা যে এই বৈঠকে তারা আসছেন সৌজন্যতা দেখিয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে ধর্ণা মঞ্চে আজকে গিয়ে অনুরোধ করেছেন, শেষ চেষ্টা তিনি বলেছেন শেষ চেষ্টা করেছেন, সেই কারণে তারা সেই সৌজন্যতা দেখিয়ে এসছেন। তবে তাদের 5 দফা দাবিতে তারা কিন্তু অনড় থাকছেন, সেই 5 দফা দাবি নিয়েই তারা কিন্তু আলোচনা করবেন, তাদের বক্তব্য রাখবেন এবং মুখ্যমন্ত্রী কি বলছেন তাদের সঙ্গে আলোচনার পর কি টাইমে বৈঠক শুরু হলো, আন্দোলনের যে ভবিষ্যৎ সেটা কিন্তু নির্ভর করবে। অঞ্জন, আরেকবার যদি প্রশ্নটা করো। ঠিক কোন সময় বৈঠক? এখন ঠিক ঘড়ি কাটা 7:41 বাজে, আমরা একদম প্রতিনিয়ত প্রতিটি সেকেন্ডের আপডেট নিচ্ছি। ঠিক কোন সময় বৈঠক শুরু হলো রিমিক, এবং তার সঙ্গে সঙ্গে আর কতক্ষণ এই বৈঠক চলতে পারে বলে জানতে পারছো? একদমই দেখো, মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতরে কিন্তু এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতর কিন্তু সেই বৈঠক চলছে। এই যে রাস্তা, এই সামনের রাস্তা দিয়ে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন একদম মেন গেটের সামনে, সেখানে কিন্তু গার্ড রেলিং দেওয়া হয়েছে, সেখানে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈঠকে কিন্তু এই মুহূর্তে রয়েছেন যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়াও রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, এবং যে 32 জন চিকিৎসকের প্রতিনিধি দল এসছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক চলছে। তবে যেটা কথাটা বলছিলে যে ঠিক 6:45 নাগাদ কিন্তু আজকে 6টায় কিন্তু বৈঠকের জন্য মেল করা হয়েছিল মুখ্য সচিবের পক্ষ থেকে, কিন্তু আজকে 6:45 নাগাদ কিন্তু এখানে পৌঁছন প্রতিনিধিদের চিকিৎসকদের বাস, এবং তারা আস্তে ভেতরে ঢুকে যান মুখ্যমন্ত্রীর বাসভবনে, এবং 32 জন প্রতিনিধি কিন্তু তারা গিয়েছেন। বৈঠক চলছে, প্রায় বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচলাবস্থা কাটাতে দেখো জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন তারা সমঝোতা নয়, তারা কিন্তু যে অচলাবস্থা চলছে তার সমাধান সূত্র বার করতেই কিন্তু তারা খোলা মনে এসছেন এই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠক চলছে এবং এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু সময় বলবে। এবং মিটিং শেষ হওয়ার পর যদি জুনিয়র চিকিৎসকরা তারা হয়তো আবার একটা জিবি মিটিং করবেন, করে তারা তাদের ভবিষ্যৎ যে আন্দোলনের রূপরেখা তারা আন্দোলন তুলে নেবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন, বা তাদের কি মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে বা মিটিংয়ে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু তারপরেই তারা জানাবেন। তবে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেল, এখনও কিন্তু ভেতরে বৈঠক চলছে, এবং প্রায় 7টা নাগাদ এই বৈঠক শুরু হয়েছে। 6:45 সময় চিকিৎসকের দল প্রতিনিধি দল পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে, 7টা থেকে বৈঠক শুরু হয়েছে, বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, বৈঠক কিন্তু এই মুহূর্তে চলছে। অঞ্জন, অন্তত 43 মিনিট প্রায়, তার মানে এই বৈঠক চলছে। অনেক ধন্যবাদ রিমিক, নজর রাখো। আমি খুব দ্রুত, অতি দ্রুত অনুরাধা ম্যাডামের কাছে চলে যাব। ম্যাম, আপনি বলছিলেন যে যদি কোনো কারণে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং না মেনে নেওয়া হয় বা লাইভ স্ট্রিমিং না হয়, তাহলে পাবলিকের কোনো
এই সাপোর্ট, যে সাপোর্টটা মাস লেভেলে যে সাপোর্টটা পাচ্ছেন জুনিয়র ডক্টরসরা, সেই সাপোর্টটা কোনো একটা জায়গায় হারিয়ে যাবে। লাইভ স্ট্রিমিং তো হচ্ছে না, আমাদের প্রতিনিধি একদম গ্রাউন্ড জিরোতে রয়েছে, যে আপডেট এলো লাইভ স্ট্রিমিং হচ্ছে না, 43 মিনিট ধরে এই বৈঠক চলছে। হ্যাঁ, প্রথমে তো আমি লাইভ আমিও চোখে রেখেছি, তো জানা গেছে যে মোবাইল বাইরে রেখেই ডক্টরদেরকে ওখানে বৈঠকে আসতে বলা হয়েছে। তো লাইভ স্ট্রিমিং ছাড়া মিটিং যদি হয়, বৈঠক যদি হয় এবং 5 দফা দাবি যদি আমাদের হচ্ছে ম্যাম, হচ্ছে অলরেডি বৈঠক চলছে। হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এবং 5 দফা দাবি ডক্টরদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো এবার দেখা যাক, মানে ব্যাপারটা এনআরএস এর মতো ব্যাপারটা হবে না তো, সেটাই ব্যাপার, মানে উনি সাবোটাজ করবেন না তো, এটাই আমাদের আশঙ্কা। তো এবার তবে হ্যাঁ, এটা ঠিক যে আলোচনার মাধ্যমেই তো সমাধান সূত্রে যাওয়া যাবে। তো দেখা যাক, যদি উনি স্বচ্ছতা, যদি উনি এই বিশ্বাসের জায়গাটা যদি উনি আনতে পারেন, তো আমরাও সেদিকে তাকিয়ে আছি। এখন কিছুই বলা মুশকিল, কি হবে না হবে, কতটা জটিল পরিস্থিতি কাটবে, কিছুই বলা মুশকিল। বুঝতে পারছি, এই টান টান স্নায়ুযুদ্ধ চলছে। ঠিক বলছেন ম্যাডাম, আমি ঠিক এখানে রমেশ বাবুর কাছেও চলে যাব। টান টান এই স্নায়ুযুদ্ধের মাঝে আমি বলছি দীর্ঘ 48 ঘন্টা পেরিয়ে গেল রমেশ বাবু, যে জায়গাতে লাইভ স্ট্রিমিং করা নিয়ে এতটা পরিমাণে টানাপোড়েন চলছিল, সেই লাইভ স্ট্রিমিং যখন তারা সমঝোতার জায়গায় চলেই গেলেন, তাহলে 48 ঘন্টা আগে যদি তারা মেনে নিতেন, তাহলে তো এই বৈঠক আগেই হয়ে যেত, তাহলে এতটা জলঘোলা পরিস্থিতিও সৃষ্টি হতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কারো কারো ভাষায় ভিকটিম কার্ড খেলার একটা জায়গাও থাকে, সেই কার্ডটাও প্লে করতে পারতেন না। রমেশ বাবু, দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন বিশ্বের সমস্ত প্রান্তের লোকজন টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছে, এটা আমরা কম বেশি আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু সব থেকে মেন যে জিনিসটা, এই যে লাইভ স্ট্রিমিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে সবচেয়ে বেশি আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী এটা আমাদের শিখিয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং করে আমরা ওখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে 45 মিনিট কি 50 মিনিট মানুষের উৎকণ্ঠার মধ্যে কাটছে, এই উৎকণ্ঠার মধ্যে অনেক কিছু সম্ভাবনা মানুষের মনে তৈরি হচ্ছে। যে সম্ভাবনা, যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা, যেটা সবার মনে যেটা রোগার কথা, সেটা হচ্ছে সাবোটেজ হচ্ছে কিনা। কারণ কেন আমরা সমস্ত কিছু যদি আমরা ইয়েতে করতে পারি, অনলাইন স্ট্রিমিং এর মধ্যে করতে পারি, এখানে সমস্যা এমন কিছু ছিল না। যে সুপ্রিম কোর্টের ইয়েতে বলা হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টের বাধা আছে, কিন্তু সুপ্রিম কোর্ট কেসটাকে, যেহেতু সুপ্রিম কোর্ট জাস্ট সুপারভাইজ করছে, সুপ্রিম কোর্টের মধ্যে কেসটা কোনো ট্রায়ালের নেই, সেই হিসাবে আমরা এখানে এটাকে প্রকাশ্যে যে কোনো সময় আনলে আমার মনে হয় আরো বেশি ইয়ে হতো, ভাবমূর্তি, মানে সরকারের ভাবমূর্তিও ভালো থাকতো, এবং আমরা যারা স্টুডেন্ট যারা গেছে জুনিয়র ডাক্তার, তাদের ভাবমূর্তিটা, তাদের কাছে ভাবমূর্তির ব্যাপার নয়। কারণ তারা যদি ওনারা যদি না আসতেন আজকে, তাহলে এই যে সৌজন্য, মুখ্যমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভিজে যেহেতু ধর্ণা মঞ্চে গেছেন, তারপরেও যদি ওনারা সাড়া না দিতেন, তাহলে জনগণের রোষ কিংবা জনগণের একটা মানে কি শ্রেণী শত্রুর একটা জায়গা, তকমা ওনাদের দেওয়া একটা জায়গা ছিল। তো যাই হোক, ওনারা গেছেন, আমরা ওয়েট করছি। আমার মনে হয় না যে ওনারা ওখানে গিয়ে সমস্ত কিছু ফাইনাল করবেন, কারণ এরপরেও সম্ভবত ওনাদের নিজেদের মধ্যে জিবি মিটিং বসার আছে, এবং বসার পর সমস্ত ফাইনাল কিন্তু মানে ওখান থেকে মিটিং থেকে ব্যাক করে এসেই করবেন, এটাই স্বাভাবিক হওয়া দরকার। তো যাই হোক, আমরা নজর রাখি। তার মানে একটি জায়গাতে রমেশবাবু যা বলতে চাইলেন, আমি অনুরাধা ম্যাডামের কাছে আসবো। অর্থাৎ সৌজন্যতার খাতিরেই জুনিয়র ডক্টরসরা আজ পৌঁছেছেন কালীঘাটে, প্রথম কথা। এবং তার সঙ্গে সঙ্গে যদি লাইভ স্ট্রিমিং নাও করে থাকে, যদি তারা বৈঠকে না বসতেন লাইভ স্ট্রিমিং ছাড়া, তাহলে একটি জনরোষ, কিছু সংখ্যক মানুষের কাছে জনরোষ তৈরি হতো, যা বললেন রমেশবাবু। অনুরাধা ম্যাম, আপনিও কি একমত? একদম শুধু জনরোষ তৈরি হওয়া থেকে, মানে অবশ্যই মাননীয় মমতা ব্যানার্জি আমাদের বৃষ্টির মধ্যে দিয়ে ধর্ণা মঞ্চে এসেছেন, এবং তারপর তো এটাও কথা উঠছে না যে হ্যাঁ, এই জুনিয়র ডাক্তারদের বারবার করে, মানে মুখ্যমন্ত্রী নিজে এসেছেন, তারপর জুনিয়র ডাক্তাররা যাচ্ছেন না কেন, এত যে কিসের, নানা প্রশ্ন উঠতো। নট অনলি দিস, তাদের যেহেতু সিসিটিভি বসানো হয়েছিল, ফুটেজ দেখিয়েও কিন্তু পরবর্তী শুনানির সময় সুপ্রিম কোর্টে কিন্তু এই কথা বলা হতে পারতো যে আমি তো গেছিলাম, মানে আমাদের তো গেছিলাম, কিন্তু জুনিয়র ডক্টররা কেন ওনারা আসলেন না, কেন ওনারা রাজি হলেন না। তো অনেক রকমই কথা হতে পারতো। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমাদের বিশ্বাস যে আমাদের জুনিয়র ডক্টররা ওখানে কোনো রকম কোনো অনৈতিক দাবিকে মানবেন না, এবং ওরা 5 দফা দাবিতে ভীষণ অনড়, এবং ওদের ফোকাসটা ভীষণ ক্লিয়ার, ওদের গোলটা ভীষণ ক্লিয়ার। যতক্ষণ এই 5 দফা দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
এবার দেখা যাক আমাদের মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা এই ব্যাপারে আমাদের সাহায্য করেন, এটাই দেখার বিষয়। আরও যে বিষয় যেটা জানার চেষ্টা করবো রমেশবাবুর কাছে, যে দীর্ঘদিন ধরে যে ক্লেমটা আসছিল যে জুনিয়র ডক্টরসরা কাজে না যাওয়ার জন্য অনেক রোগী মারা যাচ্ছেন, নিহত হচ্ছেন। আমার প্রশ্ন, জুনিয়র ডক্টরসরা কি ডাইরেক্টলি প্র্যাকটিস করে? এটা অনেক দর্শকদের মনে এই প্রশ্নটা রয়েছে। তার কারণ এই প্রোপাগান্ডাটা অনেকবার বিভিন্ন বকলমে ব্যবহার করা হয়েছে। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, জুনিয়র ডক্টরসরাই কি একমাত্র গোটা হাসপাতালটা চালায়, নাকি সিনিয়র ডক্টরসরাও রয়েছে, তারাও কিছু করেন? আমার সরাসরি প্রশ্ন রমেশবাবুর কাছে। দেখুন, জুনিয়র ডাক্তাররা ডাইরেক্টলি হসপিটাল চালায় এটাও যেমন সত্য নয়। জুনিয়র ডাক্তাররা মোটামুটি রেশিওতে, যেখানে আমরা আছি প্রায় 70-75 হাজার সিনিয়র ডাক্তার, সেখানে জুনিয়র ডাক্তারদের পরিমাণ 7 থেকে 8 হাজার ডাইরেক্ট চালায়, সেটাও না। আবার এটাও ঠিক মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি বলা হয়, মেডিকেল কলেজগুলোতে জুনিয়র ডাক্তাররা সেখানে কম্পালসারি। জুনিয়র ডাক্তার যদি না থাকে তাহলে সিস্টেম কিন্তু খুব বেশি সার্ভাইভ, মানে মেডিকেল কলেজের জন্য মানে মুশকিল আছে। তো যাই যে হোক, মেডিকেল কলেজের সংখ্যা যেহেতু লিমিটেড 26 এবং বাকিগুলোতে সিনিয়র ডাক্তাররাই চালায়, তো সিনিয়র ডাক্তার যে সমস্ত জায়গা আছে সেগুলোতে খুব একটা ইফেক্ট পড়ছে না। তো এই মুহূর্তে যেহেতু জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্যে দিয়ে আছে, এবং যে আন্দোলনের যৌক্তিকতা যে কতখানা সেটা তো আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইয়েতে ধনস্থলে যা থেকেই আমরা বুঝতে পেরেছি যে কতখানা দরকার। তো এই কয়েকদিন যেহেতু জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্যে আছেন এবং আন্দোলনের যৌক্তিকতা আছে, সেই জন্য আমরা যারা সিনিয়র আছি আমরা সর্বতভাবে নিজেদের সর্বস্ব কিছু মানে সময় ইয়ে করার পরেও আমরা জুনিয়র ডাক্তারদের এখানে হেল্প করছি, এবং বাকি সমস্ত, সেটা নট অনলি সরকারি সেক্টর, প্রাইভেট সেক্টর, সমস্ত সেক্টরের ডাক্তারবাবুরাই এখানে সহযোগিতায় নেমেছে। কাজেই জুনিয়র ডাক্তারদের উপরেই ডিপেন্ড করে এটাও ঠিক না, আবার জুনিয়র ডাক্তারদের দরকার নেই এটাও যে উড়িয়ে দেওয়া হবে যে দরকার নেই সেটাও না। তো যাই হোক, আমরা সবাই চাইবো এই অচল অবস্থা যেভাবে কাটার একটা ব্যবস্থা আমাদের সবাইকে বার করতে হবে, এবং সুস্থ জনগণের যেহেতু দাবি আছে দীর্ঘদিন ধরে, এখানে পরিষেবা অবশ্যই কিছুটা হলেও ব্যাহত হচ্ছে, এটা নিয়ে অস্বীকারের কোনো জায়গা নেই। আমরা একটা সুস্থ সমাধান অবশ্যই চাইবো। একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে, আমি অনুরাধা ম্যাডামের কাছে লাস্ট প্রশ্ন করব। ম্যাম, আপনি বলছিলেন ট্রান্সপারেন্সির কথা, ক্রিস্টাল হওয়াটা অত্যন্ত দরকারি যে কোনো আলোচনা। আর ঠিক সেই জায়গাতে কিছুক্ষণের জন্য আপনি ভুলে যান যে আপনি একজন ডক্টর, আপনি দর্শক এটা ভুলে যান, আপনি কিছুক্ষণের জন্য একটু মানুষ হিসেবে ভাবুন। যদি আপনি এই খবরটা শুনতে পেতেন যে এই মোমেন্টে কালীঘাটে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে লাইভ স্ট্রিমিং হচ্ছে না, তাহলে কি আপনার মনে হতো যে জুনিয়র ডাক্তাররা প্রণোদিতভাবে সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্সি থাকবে? কি মনে করছেন? যেহেতু আমি আবারও একই কথাই বলবো, যেহেতু ওটা কালীঘাট, তো এবার যেহেতু ওটা কোনো অফিসিয়াল প্লেস নয়, আর তারপর অনলাইন স্ট্রিমিং মানে লাইভ স্ট্রিমিংটা বন্ধ, সুতরাং ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে তো সবসময় কোনো প্রশ্ন থেকে যায়। সেখানে কোন রকম ভাবে জুনিয়র ডাক্তারকে ভয় দেখানো হবে, না জুনিয়র ডাক্তারের মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করানো হবে, নাকি না জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হবে, সেগুলো সব বিষয়ে কিন্তু ভীষণ রকম ভাবে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি উনি দেখুন, এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি উনি সত্যিকারের ভাবে প্রকৃতভাবেই যদি চান যে হ্যাঁ অচল অবস্থা কাটুক, তাহলে উনি কিন্তু আজকে তো উনি যখন এসছেন তখন তো উনি প্রায় লাইভ স্ট্রিমিং হচ্ছিল যখন উনি ধর্ণা মঞ্চে এসেছিলেন, তো ওখানেও তো সরি একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে। এই মোমেন্টে যে আপডেট আসছে সূত্র মারফত, এখনো কিন্তু বৈঠকে একটু অস্বস্তি সিচুয়েশন তৈরি হয়েছে লাইভ স্ট্রিমিং নিয়ে, এখনো জুনিয়র ডক্টরসরা বলে চলেছেন। এই মোমেন্টে যে আপডেট রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ট্রাইব টিভি বাংলা ব্রেক করছে, এখনো কালীঘাটের বৈঠকে এই নিয়ে জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত লাইভ স্ট্রিমিং না করলে পরে বৈঠক সম্পন্ন হবে না, এমনটা বলছেন জুনিয়র ডক্টরসরা। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে থেকে এখনো পর্যন্ত জুনিয়র ডক্টরসরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছে ট্রাইব টিভি বাংলা। আমি এখানে সোজাসুজি অতি দ্রুত চলে যাব, রমেশবাবু রিয়াকশন নেব। রমেশবাবু, এটা খুব স্বাভাবিক, কারণ পরিবহনের সময় আমরা অলরেডি দেখেছিলাম যে অনস্ট্রিমিং এর যা সুবিধা আছে, বিশেষ করে এই মুহূর্তে আমরা যেহেতু এখানে প্রথমে আমি যেটা বললাম, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। অবিশ্বাসের বাতাবরণ যেমন
আমরা যে মুহূর্তে আমরা দেখলাম প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ইয়ে থেকে আরজিকর কলেজ থেকে উনি নিজে থেকে যেখানে পদত্যাগ করতে চাইলেন, তারপর ওনাকে আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে ওনাকে একটা জায়গাতে মোটামুটি প্রিন্সিপাল করা হলো। বিশেষ করে আমাদের জুনিয়র ডাক্তাররা যেখানে দেখছেন যে ওনারা যেটা ওনাদের যে ডিসেবল যেটা চাইছেন তার উল্টোটা হচ্ছে। এরপর নেক্সট যে ঘটনাটা আমি যেটা আগেও বললাম যে আমরা যখন আমাদের জুনিয়র ডাক্তাররা যখন লালবাজার অভিযানে গেল, লালবাজার অভিযানে যাওয়ার সময় কোনোভাবেই এটা প্রত্যাশিত ছিল না যে এখানে 9 ফুটের দেওয়াল হবে, এখানে জল কামান থাকবে, এখানে টিয়ার গ্যাসের ব্যবহার করা হবে, সব রেডি থাকবে এবং রাতের পর রাত রাস্তাতে শুয়ে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছে। তারপর যদি আমরা দেখি আমাদের ইয়ের ক্ষেত্রে, অভয়ের ডেড বডিকে যেরকম ভাবে তৎপরতার সহিত ম্যাক্সিমাম যেগুলো কাগজপত্র বিশেষ করে চালান টালান যেগুলো আমরা সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি, এগুলো ছাড়াই তাড়াতাড়ি দাহ করার একটা ব্যবস্থা করা হয়। তো এই সমস্ত ঘটনা পরিষ্কার একটা কোথাও যেন ইঙ্গিত দিচ্ছে যে এটার মধ্যে হয়তো অনেক কিছু লুকিয়ে আছে। স্বাভাবিক কারণেই জুনিয়র ডাক্তাররা এখানে কোন রকম ভাবেই অনস্ট্রিম ছাড়া কোন রকম ভাবে হয়তো এটা চাইবে না। আর নেক্সট যেটা হচ্ছে যে সবচেয়ে যেটা হচ্ছে যদি বাই চান্স যদি সেখানে থাকে তাহলে দুটো সম্ভাবনা উঠে আসছে। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে ওনাদের অবশ্যই মাথায় হয়তো হাত বোলানো হচ্ছে, নতুবা একটা প্যানিক ভয় তৈরি করা হচ্ছে। তো আমার মনে হয় এটা অভাব থাকবে এটাই। হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক একটা টান টান উত্তেজনা চলছে এখন। ঠিক আমি যখন এই প্যাকেজ শুরু করেছিলাম, যাবতীয় বিষয় নিয়ে এই শো শুরু করেছিলাম 7টার সময়, 55 মিনিট অতিক্রান্ত হয়েছে, 7:55 বাজে এখন, সবার ঘড়িতে 7:55 বাজে এবং অত্যন্ত টান টান উত্তেজনা। ওয়ার্ল্ড কাপের মতো মনে হচ্ছে যে আদৌ এই বৈঠক হবে কি হবে না। আমি একেবারে অতি দ্রুত এই বিষয়গুলোর প্রত্যেকটি আপডেট আমার সহকর্মীরা থাকবে, প্রতিটি আপডেট আপনারা পেতে থাকবেন। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, এক কথা অঞ্জনের সাথে যোগদান করার জন্য। মূলত যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, টান টান উত্তেজনা তো থাকবে, কিন্তু আদৌ সদর্থক কোনো ভূমিকা পালন করবেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডক্টরসদের মধ্যে? সত্যি কি সমঝোতার একটি সূত্র তৈরি হবে, ব্রিজ তৈরি হবে, নাকি আবারও একই রকমভাবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে এবং এই বৈঠকের এন্ডিং মোটেই ইতিবাচক হবে না? এই বিষয় নিয়ে নজর থাকছে আমাদের ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপনারা নজর রাখুন। প্রতিদিন সন্ধ্যে 7টায় এরকমই টান টান শো দেখার জন্য নজর রাখতে হবে এক কথায় অঞ্চলে। নমস্কার।